আর তারপরে আরেকটা পরিকল্পনা হলো, সেটা হলো আমার প্রজন্মে যারা আসছে, নাতিনুত করে আল্লাহ দিছে, হ্যাঁ, ওরা স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করব, ওদের বন্ধুবান্ধব নিয়ে হয়তো ওই সময় আমি থাকবো না, কিন্তু আমার নামটা কিন্তু তখন জায়গা উঠবো যে আমার দাদু এরকম খেজুরের রস আর নারকেল গাছ, লিচু গাছ, জাম গাছ, পিসফল গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন পদের গাছ গাছের লজাই দেখে আসি, খাই আসি, তোর খাওয়াই নিয়ে আসি। এই উদ্যোগেই, এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমার এই খেজুর গাছ লাগানো এবং ফল ফুট লাগানো, যা আমার নামটা জানি আমার নাতিরা প্রজন্মে জানি নইতে পারে যে না আমার দাদু একজন যাই হোক মোটামুটি সাধারণ একটু জ্ঞানী বা বুদ্ধিমান লোক ছিল। এই হিসাবেই কিন্তু আমি বিভিন্ন, যে আমি থাকুম না কিন্তু আমার নামটা ওরা মনে রাখবো। আমি বলছি, আমার ছেলের বলছি যে মাসুদ, এই দুনিয়ায় থাকুম না, তোরাও থাকবি না, যে তোদের সন্তানটা যা শিখে যাবি ওইটাই শিখবো। ওরা চারা পোলা পান, ও যে পাইলে নিবি ওই পেলেই যাইব। আমি একটা চারা গাছ এখান থেকে টান দিয়ে ওঠায় ওই জায়গায় মরবো না, ওটা কিন্তু বাঁচবো। তা মানুষের জীবনটা ওই রকমই, কারণ ওরা জন্ম নিছে মুকাশলে, থাকে এখন শহরে, শহরের পরিবেশে মানুষ হইতে যায়। তো আমি বললে আমার জানাটা জানি তোর পোলারা দিয়া পারে, আমারে যদি তোর পোলারা জানাটা দেয় আমার আত্মায় শান্তি পাবো, এবং তোরাও এক সময় থাকবি না, তোকে জানাটা তোর পোলারাই দিব। গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম মানিকগঞ্জ সদর উপজেলার বিজুরি গ্রামে, যেখানে সোনা মিয়া নামের একজন প্রবাসী দীর্ঘ 9 বছর মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসে 20 বিঘা জমিতে গড়ে তোলেন তার স্বপ্নের কৃষি সাম্রাজ্য। সেখানে 5 বিঘা জমিতে তিনি গড়ে তোলেন এক বিশাল পুকুর। সেখানে তিনি চাষ করছেন দেশি বিদেশি নানান প্রজাতির মাছ। এই মাছগুলো চাষের মূল উদ্দেশ্য শুধুমাত্র বাণিজ্যিকই নয়, এটি তার শখ। আর সেই শখ থেকেই তিনি এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করছেন। আর এই পুকুরের পাড় দিয়েই তিনি গড়ে তোলেন নানান প্রজাতির গাছ দিয়ে একটি ফলের বাগান, যার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় সেটি হচ্ছে তিনি এই পুকুরের চারে পাড় দিয়ে লাগিয়েছেন 100টি খেজুরের গাছ, যার পিছনে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য। শুধুমাত্র নানান প্রজাতির গাছ আর মাছ চাষই নয়, সোনা মিয়া এখানে গড়ে তুলেছেন ছোট্ট একটি মুরগির খামার, যেখানে তিনি পালন করছেন টাইগার মুরগি। এর পাশাপাশি সোনা মিয়া সবচাইতে বড় যে বিষয়টি গড়ে তুলেছেন সেটি হচ্ছে গ্রাম বাংলা ডেইরি ফার্ম নামের তার একটি গরুর খামার, যেখানে তিনি পালন করছেন 50টি গাভী, যেখান থেকে তিনি যে দুধ উৎপাদন করেন সেটি দিয়ে খামারের খরচ মিটিয়ে বছর শেষে বাছুর বিক্রি করে তিনি ভালো টাকা আয় করেন। সোনা মিয়ার এই স্বপ্নযাত্রা মোটেও সহজ ছিল না। এই পথে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। দীর্ঘ 9 বছর তিনি প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে এসে এই খামারটি গড়ে তুলেছেন, যেখানে তিনি পালন করছেন 50টি গাভী। এর পাশাপাশি তিনি গড়ে তুলেছেন নানান ধরনের ফল ফসলের বাগান। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সোনা মিয়া এখানে রোপণ করেছেন 100টি খেজুর গাছ, যার পিছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমরা এখন এই গরুর খামার থেকে বাইরে এসেছি এবং এখানে আঙ্কেল বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছেন। তবে সবচাইতে ইউনিক যে বিষয় সেটা হচ্ছে তিনি এখানে খেজুরের গাছ লাগিয়েছেন। আসলে এইটা এখন মোটামুটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে। তো আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলবো যে তিনি কেন এত আধুনিক যে গাছগুলো সেগুলোও দেখলাম এখানে, বিভিন্ন ধরনের কমলা গাছ, আপেল, তারপরে হচ্ছে আপনার লিচু গাছ। এর মাঝে আপনি এই খেজুর গাছ কি উদ্দেশ্য লাগালেন আমাদেরকে একটু বলেন তো। খেজুর গাছ হলো, এই খেজুর গাছ কিন্তু আমাদের এই বাংলাদেশ থেকে হারাই গেছে বললেই চলে। তো ওইদিকে চিন্তা ভাবনা করে আবার আরও দিকে চিন্তা ভাবনা করছি, পিওর খেজুরের রস আমরা পাই না, কোর পাই না। আর আমি 100 গাছ লাগাইছি। 100 গাছ লাগানোর উদ্দেশ্যটা কি, কারণ এই গাছের রস কিন্তু আমি বের করতে পারবো না, আমার একজন লোক রাখুন লাগবো। এই লোকের তো বেতন দিয়ে লাগবো,
তো 100 গাছের মধ্যে ও যদি 50টা গাছও কাটে তা ওর বেতনও ও পাইব, তারপরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাভ হবে। আর তারপরে আরেকটা পরিকল্পনা হলো, সেটা হলো আমার প্রজন্মে যারা আসছে, নাতি নুতকুর আল্লাহ দিছে, হ্যাঁ, ওরা স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করব, ওদের বন্ধু বান্ধব নিয়ে হয়তো ওই সময় আমি থাকবো না, কিন্তু আমার নামটা কিন্তু তখন জায়গা উঠবো যে আমার দাদু এরকম খেজুরের রস আর নারকেল গাছ, লিচু গাছ, জাম গাছ, পিসফল গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন পদের গাছ গাছের লজাই দেখে আসি, খাইয়ে আসি, তোরকে খাওয়াই নিয়ে আসি। এই উদ্যোগেই, এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমার এই খেজুর গাছ লাগানো এবং ফল ফুট লাগানো, যা আমার নামটা জানি আমার নাতিরা প্রজন্মে জানি নইতে পারে যে না আমার দাদু একজন যাই হোক মোটামুটি সাধারণ একটু জ্ঞানী বা বুদ্ধিমান লোক ছিল। এই হিসাবেই কিন্তু আমি বিভিন্ন, যে আমি থাকুম না কিন্তু আমার নামটা ওরা মনে রাখবো। যখনই ওরা শহরে, এখনই শহরে থাকে, শহরে থেকে ওরা যখন এই মুকাশলে আসবো, এই গ্রামে আসবো, আইসা পাড়া দিলেই পারে, কিন্তু তখন আমার কথা মনে পড়লো, আমার দাদু এগুলা করে গেছে, এই আর কি, তাছাড়া আর কিছুই নেই। এগুলা আমার অনেক আগের স্বপ্ন যে আমার নামটা জানি থাকে। আমি আজও অনেক পরিশ্রম করি আঙ্কেল, অনেক পরিশ্রম করি, সেটা হলো আমার সাফল্যর দিকে, যাতে আমি লাভবান হতে পারি। আমি লাভবান হওয়াই মানে আমার প্রজন্মে যারা আসতেছে ওরা লাভবান হওয়া। আমি আর জীবনে আমি লেখাপড়া তেমন এটা জানি না বাবা, করি নাই, কিন্তু আমার ছেলে, আমার নাতি নুতকুর, আমার মেয়ের জাহাঙ্গীরনগর আমার ভার্সিটিতে আমার মেয়ে লেখাপড়া করে। আমি একজন মূর্খ লোক করলে চলে আর কি। না না, মূর্খ এটা আসলে আপনি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই যে হয় তা না। আপনার যে চিন্তা ভাবনা এটা আসলে অনেক শিক্ষিত মানুষের চাইতে উন্নত। কারণ এই যে আপনি যেটা বলছেন যে খেজুর গাছ কিন্তু নর্মাল একটা দীর্ঘমেয়াদী গাছ। যেমন আমরা ছোটবেলায় আমার দাদু বা আমার দাদুর বাবা হয়তো বা গাছ লাগিয়ে গেছে, আমরা ছোটবেলায় প্রচুর খেজুরের রস খেয়েছি বা গুড় খেয়েছি। এই আমার এলাকা ঘুরে আপনি আমার যে কি পেঁপে গাছ, পেঁপে গাছ খুঁজেও পেবেন না এরকম পেঁপে ধরছে। তা তো অবশ্যই। কলা, ন্যাচারাল কলা, না আমি তো খেয়েছি অলরেডি, মানে শুধু দেখি নাই, খেয়েছি এবং অনেক পেঁপে খাওয়াইলাম, কলা খাওয়াইলাম, এগুলা কিন্তু এই যে কলা গাছ আমার কলা গাছ থেকে এই বছর নতুন করে 300 কলা গাছ তারা রোপণ করছি। না আপনি কৃষিতে এক ধরনের বিপ্লব ঘটায় চলেছেন, যে মানে এত ভালো উদ্যোগ নিয়েছেন। এবং আপনি যেটা একটু আগে বললেন এই খেজুর গাছ নিয়ে, এবং আপনি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আসলে আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষ যেটা বলে, মানে আমি এটা জাস্ট একটা যুক্তির ক্ষেত্রে বলছি, যে আমরা যেটা মনে করি যে সন্তানদেরকে সবচেয়ে ভালোবাসে তার বাবা মা, তাই না? কিন্তু এটা অবশ্যই সত্য, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার কাছে মনে হয় যে দাদা দাদি বলেন বা নানা নানি বলেন, তাদের ভালোবাসাটা মনে হয় আরও বেশি মানে নিঃস্বার্থ। কেন বলি, মানে একজন বাবা বা মা হয়তোবা চিন্তা করে, একটু হলেও মাথার মধ্যে হয়তো আসে যে ভবিষ্যতে আমি যখন বয়স হবে আমার, তখন আমার সন্তান হয়তোবা আমাকে দেখবে, বা সে যখন একটা ভালো জায়গায় যাবে তখন হয়তোবা আমাকে বৃদ্ধ বয়সে আমার একটু দায়িত্ব নিবে। কিন্তু একজন দাদা দাদি বা নানা নানি কিন্তু আমার বিশ্বাস যে এই স্বপ্নটা দেখা খুবই কঠিন। কারণ আমি নিজে যখন মানে উপার্জন করার মতো আমার সামর্থ্য হয়েছে, তখন কিন্তু আমার দাদা দাদি নানা নেই, আমার নানি বেঁচে আছে আলহামদুলিল্লাহ। বাট ম্যাক্সিমাম আমার মতো হয়তো বা অনেকে আরও আগেই হয়তো বা জন্ম নেওয়ার পরে হয়তো বা দেখে, বা তারও আগেও দেখে যে দাদা দাদি নাই। সেখান থেকে এই যে দাদার যে ভালোবাসা, আপনার কাছে এখানে এসে আমি আবার এটা ফিল করলাম যে আমি আমার দাদাকে খুবই ছোট বয়সে হারিয়েছি, কিন্তু এখানে এসে মনে হলো যে আসলে দাদা বা নানা বলেন বা নানি, তাদের যে ভালোবাসাটা, এই যে আপনি এখানে নিঃস্বার্থ কিন্তু এখানে ভালোবাসা, এখানে আপনার নাতি নাতনি ভবিষ্যতে কি করবে বা তারা আপনাকে কতটুকু আপনার পাশে দাঁড়াতে পারবে, এটা কিন্তু কোনো বিষয়ই হচ্ছে না। শুধু নিঃস্বার্থভাবে আপনি চিন্তা করতেছেন যে আমি যদি নাও থাকি তাও যেন তারা এখানে এসে আমাকে যেন অনুভব করে যে আমার দাদা ছিল, তিনি এই গাছগুলো মানে রোপণ করে গেছেন আমার জন্য। এটা কত উন্নত চিন্তা, এবং এটা আসলে রিয়ালাইজ করার বিষয় যে দাদা দাদির ভালোবাসা কতটা প্রিয়। এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক ক্ষেত্রে হয়তো বা বাবা মার চাইতেও প্রিয় হতে পারে, আমার এটা মনে হয়। আমার নাতি এবং আমার নাতিন ওর বাপ মায়ের যতটুকু ভালো মনাবাসে, আমি মনে করি আমাগো অনেক এত পাগল আঙ্কেল, এত পাগল, আমি বাসায় গেলে আমার যে স্যান্ডেলে সামলাইব, আসতে দেবো না, দাদু
আজকে আর যাইতে পারবে না। কি পাগল আমি ভাষায় এটা প্রকাশ করতে পারব না। আর ভিডিও কল প্রতিদিন রাত্রিবেলায়, প্রতিদিন দাদা দাদা, ছোটো এটা আছে, দাদা দাদা, মানে কি বলুম, মানে গতকালও আমি ওদের কথা, ওই আমার 2জন 3জন হাইলা আছে, আপনি দেখছেন, ওদের সামনে এই আলাপ আলোচনা করে কিন্তু অলরেডি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে যে ওরা এত পাগল কি এর জন্যে, আমার জন্যে, আমার প্রতি এত পাগল, তা ভাষায় প্রকাশ করার মতো না। না আমরা চাই যে ওদের নিয়ে, হ্যাঁ, তো আমার 2 ছেলেরা বলছি যে তোরা যা করলি, তোদের বাচ্চা কাচ্চা, তোদের মেয়ে ছেলে, ওদের জানি এগুলা করোনা লাগে। আর এই যে স্কুলে ভর্তি, ইংলিশ ভার্সনে ভর্তি করছে, ইংলিশ ভার্সনে ভর্তি করছে, তো আমি এটাই খুশি না। তো এটাই আমি খুশি, আমি হ্যাপি। আরও খুশি হব হলো ওরা যদি আরবি পড়ে। তা আলহামদুলিল্লাহ আমার নাতিন ছোট্ট, 7-8 মাস, 8 বছর বয়স, ও ইনশাল্লাহ কোরআন শরীফ নিছে, 2 নাতি, ওরাও মানে আরবি টারবি, মানে নামাজের সুরা টুরা অনেক, মানে এত ছোট্ট বয়সে আপনার সুবিধা হয়েছে আমার নাতির অনেক কিছু মানে শিখছে। প্রতিদিন বাসায় আইসা আরবি পড়াইব। আমি বলছি, আমার ছেলের বলছি যে মাসুদ, এই দুনিয়ায় থাকুম না, তোরাও থাকবি না, তো তোদের সন্তানটা যা শিখে যাবি ওইটাই শিখবো। ওরা চারা পোলা পান, ও যে পাইলে নিবি ওই পেলেই যাইব। আমি একটা চারা গাছ এখান থেকে টান দিয়ে ওঠায় ওই জায়গায় মরবো না, ওটা কিন্তু বাঁচবো। তা মানুষের জীবনটা ওই রকমই, কারণ ওরা জন্ম নিছে মুকাশলে, থাকে এখন শহরের পরিবেশে মানুষ হইতেছে। তো আমি বললে আমার জানাটা জানি তোর পোলারা দিয়া পারে, আমারে যদি তোর পোলারা জানাটা দেয় আমার আত্মায় শান্তি পাবো, এবং তোরাও এক সময় থাকবি না, তোকে জানাটা তোর পোলারাই দিব, এই আর কি। না, খুবই সুন্দর বলেছেন আঙ্কেল। আমরা মন থেকে দোয়া করি যে আপনার নাতি বা আপনার ছেলেদেরকে নিয়ে আপনার যে সুখের সংসার বা একটা অটুট বন্ধন, এটা সারা জীবন টিকে থাক, এবং তাদের মাধ্যমেই যেন আপনি বেঁচে থাকেন, এবং আপনার কথা যেন যুগের পর যুগ প্রচার হয়, যে আপনার মতো এরকম উন্নত চিন্তার একজন মানুষ, যিনি এত পরিকল্পিতভাবে একটা কৃষিতে এত সুন্দর একটা বিনিয়োগ করা, বা এত সুন্দর সুন্দর যে চিন্তা, সেটা আমাদের বিশ্বাস যে দীর্ঘদিন থেকে যাবে। তো আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবারও কথা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকাল গড়িয়ে দুপুর, আমাদের এখন বাড়ি ফেরার পালা। এই পথে নেই কোনো ভালো রাস্তা বা যানবাহন, শুধুমাত্র পায়ে হাঁটা পথ, আর এই মোটর বাইকই একমাত্র সম্বল। এত ব্যস্ততার মাঝেই সেই রাস্তার অনেকটা পথ এগিয়ে দিলেন সোনা মিয়া। কি যেন এক অদ্ভুত মায়ায় মনটা পড়ে রয়েছে সোনা মিয়ার সেই কৃষি সাম্রাজ্যে। আর তাদের আন্তরিকতার কথা নাই বা বললাম, শুধুমাত্র এইটুকু বলি, খোদা তাআলা যেন সোনা মিয়ার সকল আশা পূরণ করে দেন, আর তার নেক হায়াত বৃদ্ধি করে দেন। ভালো থাকুক সোনা মিয়া, ভালো থাকুক তার স্বপ্নে গড়া কৃষি সাম্রাজ্য।